একটা ব্যাংকের গেট বন্ধ হওয়ার ঠিক আগের মুহূর্ত। ঘড়ির কাঁটা 4টে পেরিয়ে গেছে, সিস্টেম লক হয়ে গেছে, ক্লার্করা ব্যাগ গুছিয়ে বেরিয়ে যাচ্ছে। হঠাৎ এক বৃদ্ধা মহিলা কাঁপতে কাঁপতে বেঞ্চিতে বসে পড়েন। তার হাতে পুরনো ছেঁড়া থলে, শাড়ির আঁচল মাথায় জড়ানো, আর চোখের জল যেন শুধু তার নয়, গোটা জীবনের অব্যক্ত কষ্ট একসঙ্গে ঝরে পড়ছে। ঠিক তখনই ব্যাংক ম্যানেজার অর্জুন মেহরা তার কেবিন থেকে বেরিয়ে এসে দৃশ্যটা দেখেন। তার পা যেন আপনা আপনি থেমে যায়। একটা অজানা টানে তিনি এগিয়ে যান আর আস্তে করে বলেন, মা, কি হয়েছে? ক্লার্ক চেঁচিয়ে বলে, স্যার, সময় শেষ, সিস্টেম বন্ধ। কিন্তু অর্জুন মেহরার কানে সেই কথা আর ঢোকে না, কারণ বৃদ্ধার কাপা গলার একটা শব্দ তার বুকের ভিতরে বাজ পড়ার মতো আঘাত করে। সেই গলা তিনি চেনেন খুব ভালো করে। একটা নাম মনে পড়ে যায়, সরস্বতী রায়। যে নামটা তিনি পুরো জীবনে কখনো ভুলতে পারেননি, যে নামটা তাকে রাস্তার ধার থেকে তুলে এনে এই ব্যাংকের চেয়ারে বসিয়েছে। আজ সেই সরস্বতী রায়ই তার সামনে কাঁদছেন। এই গল্পটা শুরু হচ্ছে এখান থেকেই, যেখানে ভাগ্য একটা পূর্ণ বৃত্ত সম্পূর্ণ করে, যেখানে একজন ছাত্র তার গুরুকে মা হিসেবে ফিরে পায়, আর যেখানে ইনসানিয়াত জিতে যায়। অর্জুন ঝুঁকে পড়ে জিজ্ঞেস করলেন, মা, আপনি কাল আসতে পারবেন না? সরস্বতী রায় ক্লান্ত মুখে শাড়ির আঁচল মাথায় জড়িয়ে হাতে পুরনো থলে নিয়ে কাপা গলায় বললেন, বেটা, কাল এলে কোনো লাভ হতো না। এখন তো 2 দিন ব্যাংক বন্ধ, বাড়িতে খাওয়ার একটা দানাও নেই, ওষুধও শেষ, 2 দিন কি করে কাটাবো? তার থরথর করে কাপা গলা শুনে অর্জুন কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলেন, কারণ সেই গলা তার কাছে অচেনা নয়, যেন বহু বছর আগের কোনো স্মৃতি হৃদয়ের গভীর থেকে উঠে আসছে। তিনি ভালো করে তার মুখের দিকে তাকালেন। বয়সের ছাপে মুখ বদলে গেছে, কিন্তু চোখের সেই গভীর আলো আজও একই। অর্জুনের ভিতরে যেন ঝড় উঠল। তিনি আস্তে করে জিজ্ঞেস করলেন, মা, আপনার নাম কি? তিনি বললেন, আমার নাম সরস্বতী রায়। বেটা, আগে পুনেতে পড়াতাম, এখন বুড়ি হয়ে গেছি, পেনশন দিয়েই কোনো মতে দিন কাটে। এই নাম শুনেই অর্জুনের চোখ বড় বড় হয়ে গেল, তার শ্বাস যেন থেমে গেল। এই নামটা তার হৃদয়ে আজও জ্বলজ্বল করে, কারণ সরস্বতী রায়ই সেই শিক্ষয়িত্রী যার জন্য আজ অর্জুন মেহরা এই ব্যাংকের ম্যানেজার, সেই শিক্ষয়িত্রী যার কথা আজও তার কানে বাজে, মেহরত কর বেটা, একদিন তুই খুব বড় মানুষ হবি। অর্জুনের চোখে জল চলে এলো। তার হাত কাঁপতে কাঁপতে পকেট থেকে পার্স বের করে 5,000 টাকা বের করে তার হাতে দিয়ে বললেন, মা, এটা রাখুন, ব্যাংক খুললে আমি নিজে আপনার পেনশন থেকে কেটে নেব। তিনি অবাক হয়ে বললেন, বেটা, তুমি কে যে আমার এত বড় সাহায্য করছ? অর্জুনের ঠোঁট কেঁপে উঠল। তিনি আস্তে করে বললেন, মা, আমি সেই অর্জুন, আপনার সেই ছাত্র যাকে আপনি কখনো বিনা পয়সায় পড়িয়েছিলেন। সরস্বতী রায়ের চোখ আটকে গেল। তিনি যেন শব্দ খুঁজছেন। তারপর মুখ দিয়ে বেরিয়ে এলো, অর্জুন, তুই অর্জুন? অর্জুন ঝুঁকে তার পা ছুঁয়ে বললেন, মা, আজ আমি যা কিছু আছি আপনার জন্যই। আপনি না থাকলে আমি আজও রাস্তায় ঘুরতাম। পুরো ব্যাংক স্তব্ধ, সবাই দেখছে একজন ব্যাংক ম্যানেজার এক বৃদ্ধার পায়ে মাথা ঠেকিয়ে দাঁড়িয়ে। অর্জুন বললেন, মা, এখন আপনি আমার সঙ্গে চলুন, আমি আপনাকে বাড়ি পৌঁছে দিই। তিনি বললেন, না বেটা, আমি নিজেই চলে যাব, তুই কেন কষ্ট করবি? অর্জুন বললেন, আপনি আমাকে মানুষ বানিয়েছেন, এখন আমার পালা। বাইরে হালকা বৃষ্টি শুরু হয়ে গেছে। অর্জুন গাড়ি টাকালেন, তাকে ধরে বসালেন। রাস্তায় তিনি চুপচাপ, কখনো জানালা দিয়ে বাইরে তাকান, কখনো আকাশের দিকে। অর্জুন বুঝলেন সময় তাদের কতটা বদলে দিয়েছে। যে মহিলা একদিন শিশুদের স্বপ্ন দেখাতেন, আজ নিজেই অসহায়। গাড়ি থামতেই সরস্বতী রায় দ্বিধায় বললেন, বেটা, এখানেই থামাও, আমার বাড়ি এখানেই। অর্জুন দেখলেন রাস্তার ধারে ভাঙা ঝুপড়ি, কাদার গলি, শিশুদের চিৎকার। তার হৃদয় ডুবে গেল। সত্যিই কি তার শিক্ষয়িত্রী এখানে থাকেন? তিনি কিছু বলতে পারলেন না। গাড়ি থেকে নেমে বললেন, মা, আপনি একটু অপেক্ষা করুন, আমি ভিতরে দেখে আসি। ঝুপড়ির ভিতরে না দেওয়াল ঠিক, না ছাদ। এক কোণে ভাঙা খাটিয়া, একটা পাতিল আর মাটির চুলা। এসব দেখে অর্জুনের চোখ ভিজে গেল। বাইরে এসে বললেন, মা, এখানে আর থাকবেন না, চলুন আমার সঙ্গে, আমার বাড়ি চলুন। তিনি বললেন, বেটা, আমি তোর মাথায় বোঝা হয়ে যেতে চাই না। অর্জুন চোখে জল নিয়ে বললেন, আপনি আমাকে মাথা উঁচু করে চলতে শিখিয়েছিলেন, বোঝা নয়, আশীর্বাদ হয়ে চলুন। সরস্বতী রায় কিছু বললেন না।
তার ঠোঁট কাঁপছে, চোখ দিয়ে জল পড়ছে। আস্তে করে বললেন, চল বেটা, ওপরওয়ালা হয়তো আমাদের আবার মিলিয়ে দিয়েছেন। অর্জুন তার কাঁপা হাত ধরলেন, বললেন, মা, এখন থেকে আপনি আর কখনো একা থাকবেন না। গাড়ি এগিয়ে চলল। বৃষ্টির ফোঁটা কাঁচে পড়ছে, আর অর্জুনের চোখ থেকেও সেই ফোঁটা ঝরছে। ফারাক শুধু এটুকু, এই ফোঁটাগুলো আকাশের নয়, হৃদয়ের। গাড়ি শহরের রাস্তা দিয়ে যেতে যেতে বাইরে বৃষ্টি থেমে গেল, কিন্তু ভিতরে দুজনের চোখে পুরনো স্মৃতির ঝড় উঠছিল। সরস্বতী রায় জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছেন, কিন্তু তার চোখে বহু বছর আগের কাটা। সময় ঘুরছে। অর্জুনের চোখ স্টিয়ারিংয়ে কম, তার মুখের দিকে বেশি। তিনি এখনও ভাবছেন, এই মহান মহিলার জীবন এই অবস্থায় কি করে এলো। রাস্তায় চলতে চলতে তার মনে একে একে পুরনো কথা খুলতে থাকে। সেই দিনগুলো যখন তার বাবা সব হারিয়ে বাড়ি ফিরেছিলেন। বাড়ির দরজায় তালা ঝুলছিল, মা শুধু জল খেয়ে রাত কাটিয়েছিলেন। অর্জুন তখন মাত্র ১৫ বছরের। বাবা নিজের সব টাকা ছোট কাকার হাতে তুলে দিয়েছিলেন। সেই কাকা বাড়ির কাগজ চুরি করে বেচে দিয়েছিলেন। সেই ধোঁকা বাবাকে ভেঙে দিয়েছিল। কয়েক মাসের মধ্যেই তিনি প্রাণ ত্যাগ করেন। বাড়ি গেল, বাবা গেলেন, মা অসুস্থ হয়ে পড়লেন। সেই ছিল অর্জুনের জীবনের সবচেয়ে অন্ধকার সময়। না টাকা, না সাহায্য, না আশা। ঠিক সেই সময় তার জীবনে একটা আলো এলো, সরস্বতী রায় ম্যাডাম, পুনের সেই স্কুলের শিক্ষয়িত্রী, কঠোর কিন্তু দয়ার সাগর। অন্য শিক্ষকরা অর্জুনের গরিবী দেখে মুখ ফিরিয়ে নিয়েছিলেন, কিন্তু তিনি তাকে ডেকে বলেছিলেন, বেটা, স্কুল ছাড়িস না। যখন মানুষের কাছে কিছুই থাকে না, তখন শুধু জ্ঞানই তার সঙ্গী হয়। অর্জুন বলেছিল, ম্যাডাম, আমি পড়তে পারবো না, বাড়িতে খাওয়ার নেই, ফি কোথায় পাব? তিনি হেসে বলেছিলেন, তোর মতো মেহনতি চোখে ফি দেখা যায় না বেটা, কাল থেকে স্কুলে আসিস, বাকিটা আমি সামলে নেব। সেই একটা কথায় অর্জুনের যেন নতুন জীবন এলো। সে প্রতিদিন সকালে স্কুলে আসত, ক্যান্টিনে কাজ করত। বাকি ছেলেরা খেললে সে ম্যাডামের ক্লাসে বসে পড়ত। ম্যাডাম নিজের বেতন থেকে তার বই কিনে দিতেন, বেঁচে যাওয়া খাবার দিতেন। যখন সে ক্লান্ত হয়ে পড়ত, তিনি বলতেন, আর একটু সহ্য কর বেটা, যে তোকে ভাঙতে চায় সেই তোকে বড় করবে। তার কথাগুলো ওষুধের মতো কাজ করত। অর্জুন দিন রাত মেহনত করতে লাগল। স্কুলের ক্যান্টিনে ঝাড়ু দিত, চা পরিবেশন করত, তারপর ক্লাসে চুপচাপ বসত। কেউ হাসলে ম্যাডাম এসে বলতেন, এই ছেলেটা একদিন তোদের সবাইকে পিছনে ফেলে দেবে। একদিন ফি দেওয়ার টাকা ছিল না। তিনি নিজের শাড়ি গয়না বন্ধক রেখে দিয়েছিলেন। কাউকে বলেননি, শুধু অর্জুনকে ডেকে বলেছিলেন, এখন চিন্তা করিস না, তোর পড়াশোনা চলবে। সেই দিন অর্জুন মনে মনে কসম খেয়েছিল, আর কখনো পিছনে তাকাবে না। ধীরে ধীরে সে ইন্টার পাশ করল, তারপর বিএ। ম্যাডামের সাহায্যে ইউনিভার্সিটিতে ভর্তি হল। তিনি প্রায়ই বলতেন, অর্জুন, আমি তোর জন্য নয়, তোর মা বাবার স্বপ্নের জন্য মেহনত করছি। তুই জিতলে আমার জীবনের তপস্যা সার্থক হবে। কিন্তু ভাগ্য আবার মোড় নিল। অর্জুন যখন এমএ করছে, এক সকালে খবর এলো সরস্বতী রায় ম্যাডাম স্কুল ছেড়ে দিয়েছেন। না কোনো বিদায়, না কোনো কারণ, তিনি হঠাৎ গায়েব। বাড়িতে গিয়ে দেখা গেল তালা ঝুলছে। পড়শিরা বললেন, বেটা, উনি কোথাও চলে গেছেন, হয়তো অন্য শহরে। অর্জুন সেদিন ভেঙে পড়েছিল। যিনি তাকে সামলে দিয়েছিলেন, তিনি বিনা খবরে চলে গেলেন। তার চোখে প্রশ্ন ছিল, আমি কি তার বোঝা হয়ে গিয়েছিলাম, নাকি তিনি ক্লান্ত হয়ে গিয়েছিলেন? উত্তর কখনো পাইনি। সময় কাটতে লাগল। অর্জুন নিজেকে সামলে নিল। ভাবল, যদি তিনি আমার ওপর ভরসা করতেন, তাহলে তার আশা পূরণ করতে হবে। সে দিন রাত কাজ করতে থাকল। ধীরে ধীরে মেহনত ফল দিতে শুরু করল। সরকারি পরীক্ষা পাশ করল, ব্যাংকে চাকরি হল, কয়েক বছরের মধ্যে প্রমোশনের পর প্রমোশন। আর আজ যখন সেই শিক্ষয়িত্রীকে এই অবস্থায় দেখছে, ঝুড়িতে মোড়া, পেনশনের জন্য হাহাকার করছে, ক্ষুধার্থ বসে আছে, তার মনে হল জীবনের পুরো চক্র তার সামনে ঘুরে গেল। গাড়ি এখন তার বাড়ির সামনে থামল। অর্জুন দরজা খুলে বললেন, মা, এখন থেকে আপনি এখানেই থাকবেন, এই বাড়ি এখন আপনার। সরস্বতী রায় তার দিকে তাকালেন, চোখে সেই পুরনো মমতা। বললেন, বেটা, তুই এখন আমাকে মা বলছিস, তাহলে আমার তপস্যা পূর্ণ হয়ে গেল। অর্জুন কিছু বলতে পারলেন না, শুধু পা ছুঁয়ে প্রণাম করলেন। তার মুখে বহু বছর পর প্রথম হাসি।
সেই হাসি, যে হাসি কপিতে গুড লেখার সময় হতো। সেই দিন অর্জুন বুঝলেন, গুরু আর মায়ের মধ্যে শুধু জন্মের ফারাক, মমতা দুজনেরই সমান। অর্জুন সরস্বতী রায়কে বাড়ির সবচেয়ে ভালো ঘরে থাকালেন। তিনি ঘরে ঢুকেই দেওয়াল স্পর্শ করলেন, যেন বহু বছর পর কোনো শান্তির ঠিকানা পেয়েছেন। তার মুখে শান্তি, কিন্তু চোখে এখনও সেই নীরবতা, যা দীর্ঘ একাকিত্বের যাত্রা থেকে আসে। অর্জুন ঝিকে ডেকে বললেন, এখন থেকে মায়ের সব কাজ তুমি দেখবে, খাওয়া দাওয়া ওষুধ সব। তিনি হেসে বললেন, বেটা, আমাকে মা কেন বলছিস? অর্জুন ঝুঁকে বললেন, কারণ মা সে নয় যে জন্ম দিয়েছে, মা সে যে পড়তে থাকা মানুষটাকে ধরে দাঁড় করিয়েছে। তার চোখ ভরে এলো, বললেন, তুই যদি আমাকে মা মানিস তাহলে আমি তোর মাই হয়ে রইলাম। রাতে অর্জুন তার জন্য গরম খাবার বানালেন, ডাল, ভাত, রুটি আর একটু হালুয়া। তিনি বহু বছর পর তৃপ্তি করে খেলেন। প্রতি গ্রাসের সঙ্গে চোখ থেকে জল পড়ছিল। বললেন, বেটা, যখন তুই স্কুলে আমার কাছে খেতে চাইতিস, মনে হতো কাশ আমি তোকে ভালো কিছু খাওয়াতে পারতাম। আজ তুই আমাকে খাওয়াচ্ছিস, ভগবান তোর মেহনতের ফল দিয়েছে। অর্জুন শুধু হেসে বললেন, এখন সব কিছু আপনার মা। পরের কয়েক সপ্তাহে সরস্বতী রায়ের শরীর ভালো হতে লাগল, মুখ উজ্জ্বল হয়ে উঠল। প্রতি সকালে পুজো করতেন, বারান্দায় বসে খবরের কাগজ পড়তেন আর চা খেতে খেতে অর্জুনের জন্য অপেক্ষা করতেন। অর্জুন অফিস থেকে ফিরলে দরজায় দাঁড়িয়ে থাকতেন। একদিন বললেন, বেটা, তুই খুব বড় মানুষ হয়ে গেছিস, কিন্তু তোর বাড়িতে হাসির আওয়াজ নেই। অর্জুন হেসে বললেন, সেটাও চলে আসবে মা, আপনি দোয়া করুন। তিনি বললেন, দোয়া নয়, এখন তোর বিয়ের কথা ভাবছি, আর তুই একা থাকবি না। অর্জুন হালকা মজা করে বললেন, আপনি যদি খুঁজে দেন আমি খুশি হব। তিনি হেসে বললেন, মনে হচ্ছে উপরওয়ালা আমাদের এই জন্যই মিলিয়েছে, যাতে আমি তোকে একা না দেখি। ধীরে ধীরে তার উপস্থিতিতে বাড়িতে নতুন জীবন ফিরে এলো, পুরনো শূন্যতা আর রইল না। কখনো তিনি রান্নাঘরে গিয়ে অর্জুনের জন্য ক্ষীর বানাতেন, কখনো আলমারিতে তার জামা কাপড় গোছাতেন। এক সন্ধ্যায় অর্জুন ফুলের তোড়া নিয়ে এসে বললেন, মা, আজ আমার ব্যাংকে সবাই আপনার কথা বলছিল, সবাই বলল আপনি কত ভাগ্যবতী যে আপনার ছেলে এত ভালো মনের। তিনি হেসে উঠলেন, না বেটা, আমি নয়, তুই ভাগ্যবান যে তুই তোর অতীত চিনতে পেরেছিস। তারপর গম্ভীর গলায় বললেন, বেটা, যখন আমি পুনে ছেড়ে চলে গিয়েছিলাম, ভাবতেও পারিনি একদিন তোর নাম খবরের কাগজে পড়ব। তুই আমার প্রতিটি মেহনতের ফল ফিরিয়ে দিয়েছিস। অর্জুন তার হাত ধরে বললেন, মা, আমি কিছুই ফেরত দিইনি, আপনি যে বীজ বুনেছিলেন সেটা আজ গাছ হয়েছে। তার চোখে চমক ছিল, বললেন, এখন শুধু একটা স্বপ্ন বাকি, তোর বিয়ে দেখা, তারপর আমি চোখ বন্ধ করতে পারব। অর্জুন বললেন, আপনি যা বলবেন তাই করব মা। সেই রাতে অর্জুন নিজের ঘরে গিয়ে জানলা দিয়ে আসা হালকা হাওয়ায় একটা স্বস্তি পেলেন। এখন তিনি বুঝেছেন, বাড়ি শুধু দেওয়ালে হয় না, একজন মায়ের চোখ থেকে ঝরা আশীর্বাদে হয়। সরস্বতী রায় আর আগের মতো দুর্বল বৃদ্ধা ছিলেন না, তিনি এখন গর্বে ভরা মা হয়ে উঠেছিলেন। প্রতিদিন মন্দিরে গিয়ে অর্জুনের উন্নতির জন্য দীপ জ্বালতেন আর বলতেন, হে ভগবান, পরের জন্মে যদি আমাকে মা হওয়ার বর দাও তাহলে আমি আবার এই ছেলেরই মা হব। অর্জুন হেসে ভাবতেন, যদি প্রতিটি ছেলে তার গুরুকে মা মানে তাহলে হয়তো এই দুনিয়ায় কোনো বৃদ্ধ ক্ষুধার্ত ঘুমাবে না। দিন কাটতে লাগল। অর্জুনের বাড়িতে এখন প্রতি সকাল নতুন শক্তি নিয়ে আসত। সরস্বতী রায়ের হাসি, তার দোয়া আর স্নেহ বাড়িটাকে মায়ের আঙিনার মতো করে তুলেছিল। প্রতি সন্ধ্যায় অর্জুন অফিস থেকে ফিরলে দরজায় সরস্বতী রায় অপেক্ষা করতেন, হাতে থালা, তাতে জ্বলন্ত দ্বীপ। বলতেন, বেটা, ভগবানের নাম নিয়ে ভিতরে আয়, সারাদিনের ক্লান্তি চলে যাবে। অর্জুন হেসে ঝুঁকে তার পা ছুঁতেন। বাড়িতে এত শান্তি ছিল, এত স্বস্তি, আর সবচেয়ে বেশি একজন মায়ের আশীর্বাদ। সরস্বতী রায় আর আগের মতো দুর্বল বৃদ্ধা ছিলেন না, তিনি এখন গর্বে ভরা মা হয়ে উঠেছিলেন। প্রতিদিন মন্দিরে গিয়ে অর্জুনের উন্নতির জন্য দীপ জ্বালতেন আর বলতেন, হে ভগবান, পরের জন্মে যদি আমাকে মা হওয়ার বর দাও তাহলে আমি আবার এই ছেলেরই মা হব। অর্জুন হেসে ভাবতেন, যদি প্রতিটি ছেলে তার গুরুকে মা মানে তাহলে হয়তো এই দুনিয়ায় কোনো বৃদ্ধ ক্ষুধার্ত ঘুমাবে না। দিন কাটতে লাগল। অর্জুনের বাড়িতে এখন প্রতি সকাল নতুন শক্তি নিয়ে আসত। সরস্বতী রায়ের হাসি, তার দোয়া আর স্নেহ বাড়িটাকে মায়ের আঙিনার মতো করে তুলেছিল।
প্রতি সন্ধ্যায় অর্জুন অফিস থেকে ফিরলে দরজায় সরস্বতী রায় অপেক্ষা করতেন। হাতে থালা, তাতে জ্বলন্ত দ্বীপ। বলতেন, বেটা, ভগবানের নাম নিয়ে ভিতরে আয়, সারাদিনের ক্লান্তি চলে যাবে। অর্জুন হেসে ঝুঁকে তার পা ছুঁতেন। বাড়িতে এত শান্তি ছিল, এত স্বস্তি, আর সবচেয়ে বেশি একজন মায়ের আশীর্বাদ। একদিন তিনি অর্জুনকে ডেকে বললেন, বেটা, এখন তোর জীবনে সব সুখ পূর্ণ হওয়া উচিত। আমি চাই তুই বিয়ে করিস। আমি তোর জন্য একটা মেয়ে দেখেছি, সাদাসিধে, সংস্কারী আর তোর মতোই সৎ। অর্জুন মাথা নিচু করে বললেন, মা, আপনি যাকে পছন্দ করবেন সেই আমার ভাগ্য হবে। তার চোখে চমক, বললেন, এখন আমার বিশ্বাস তোর জীবনের অসম্পূর্ণ গল্পটা পূর্ণ হয়ে যাবে। কয়েক মাস পর অর্জুনের বিয়ে ঠিক হল। বিয়ের দিন সরস্বতী রায় সবচেয়ে বেশি খুশি ছিলেন। নিজের হাতে বউয়ের কপালে তিলক লাগিয়ে বললেন, বৌমা, এখন আমার ছেলে তোর, তুই এর খেয়াল রাখিস, এটাই আমার শেষ ইচ্ছে। সেই দিনটা পুরো বাড়ির জন্য সবচেয়ে বড় উৎসব ছিল। বিয়ের পর বাড়িতে নতুন রং চলে এলো। বউ অনন্যা খুব বোঝে এবং নম্র ছিল। সে শাশুড়িকে মায়ের মতো গ্রহণ করল। প্রতি সকালে তার পা ছুঁয়ে ওষুধ দিত। সরস্বতী রায় প্রতিবার বলতেন, ভগবান করুন প্রতিটি ছেলের এমন বউ জুটক। কিন্তু সময় কখনো এক থাকে না। এক সন্ধ্যায় সরস্বতী রায় পুজো করতে করতে পড়ে গেলেন। অর্জুন আর অনন্যা দৌড়ে গেল। ডাক্তার এলেন। পরীক্ষার পর ডাক্তার গম্ভীর গলায় বললেন, বয়স বেশি, হৃদয় খুব দুর্বল, আর বেশি সময় নেই। অর্জুনের হৃদয় ভেঙে গেল। তিনি তার পাশে বসে হাত ধরে বললেন, মা, আপনি সুস্থ হয়ে উঠবেন, আমি আপনাকে ভালো হাসপাতালে নিয়ে যাব। তিনি হেসে বললেন, না বেটা, এখন যাওয়ার সময় হয়েছে। আমি খুব খুশি যে তুই আমাকে মা বলেছিস, নইলে আমি তো জীবনভর একা থেকে যেতাম। অর্জুনের চোখে জল। তিনি বললেন, বেটা, মনে রাখিস, জীবনে টাকা রোজগারের চেয়ে বড় কাজ হল মানবতা বাঁচিয়ে রাখা। তুই যেখানেই থাকিস, আমার দোয়া তোর সঙ্গে থাকবে। তিনি ঠান্ডা শ্বাস নিচ্ছিলেন, কিন্তু মুখে শান্তি। মা, আপনি আমাকে ছেড়ে যেতে পারেন না। অর্জুনের গলা কেঁপে গেল। তিনি হালকা হেসে বললেন, আমি তোকে ছেড়ে যাচ্ছি না, তোর হৃদয়ে থাকব বেটা, যেমন তুই আমার হৃদয়ে বছরের পর বছর ছিলি। এই কথা বলে তার চোখ ধীরে ধীরে বন্ধ হয়ে গেল। অর্জুনের মাথা তার বুকে ছিল, আর ঘরে শুধু নিস্তব্ধতা। পরের দিন পুরো ব্যাংকের স্টাফ শুনে যে অর্জুনের মা চলে গেছেন, সবাই শ্রদ্ধা জ্ঞাপন করতে এলো। কেউ বলল, স্যার, আমরা ভেবেছিলাম এরা আপনার নিজের মা। অর্জুন চোখের জল মুছে বললেন, নিজের মা সে নয় যে জন্ম দিয়েছে, নিজের মা সে যে মানবতা শিখিয়েছে। শেষ যাত্রায় অর্জুন নিজে কাঁদ দিলেন। তিনি সেই সাদা শালটা জড়িয়েছিলেন যেটা সরস্বতী রায় ম্যাডাম ইন্টার পরীক্ষার সময় দিয়েছিলেন। বেটা, ঠান্ডা লাগছে, এটা রাখ। আজ সেই শালি তার চোখের জল শুষে নিচ্ছিল। চিতা জ্বলছিল। অর্জুন আকাশের দিকে তাকিয়ে আস্তে বললেন, মা, আপনি আমার ভিতর যে বীজ বুনেছিলেন সেটা এখন মানবতার গাছ হয়ে গেছে। আমি কথা দিচ্ছি, এই শহরে আর কোনো সরস্বতী রায় ক্ষুধার্ত থাকবে না। কয়েক মাস পর অর্জুন ব্যাংকের অনুমতি নিয়ে একটা ফান্ড শুরু করলেন, সরস্বতী স্মৃতি পেনশন সাহায্য যোজনা। এর অধীনে প্রতি মাসে বৃদ্ধ মহিলাদের আর্থিক সাহায্য দেওয়া শুরু হলো। তিনি বলতেন, এটা আমার মায়ের স্বপ্ন ছিল যে কোনো বৃদ্ধ মহিলা ব্যাংকের লাইনে অসহায় হয়ে কাঁদবে না। লোকে বলতো, অর্জুন স্যারের মন খুব বড়, কিন্তু যারা জানত না তারা জানত না যে অর্জুনের হৃদয়ে একজন মহিলার ছায়া চিরকাল জিন্দা আছে। সেই শিক্ষয়িত্রী, সেই মা, যিনি মানবতার আসল সংজ্ঞা লিখে গেছেন। প্রতি বছর তার পুণ্যতিথিতে অর্জুন ব্যাংকে ছোট্ট একটা দ্বীপ জ্বালান আর তার প্রিয় কথা দোহরান, মেহনত কখনো বৃথা যায় না বেটা, শুধু মন সৎ রাখিস। সেই দিন দ্বীপ জ্বালালে তার মনে হতো যেন হালকা হাওয়ায় সরস্বতী রায়ের গলা ভেসে আসছে, বেটা, তুই আমার ফরজ পুরা করে দিয়েছিস, এখন আমি শান্তিতে আছি। অর্জুনের চোখ থেকে আবার পুরনো দিন বইতে শুরু করত, কিন্তু এবার সেই জলে ব্যথা নয়, শুধু গর্ব থাকত। আর বন্ধুরা, এই গল্পটা শেষ হয় সেখানে যেখানে মানবতার শুরু হয়, যখন একটা ছেলে তার গুরুতে মাকে দেখতে পায়, আর একজন মা তার শিষ্যে তার পুরো সংসার দেখে। সবচেয়ে বড় শিক্ষা এটাই, মা, বাবা বা গুরু কখনো পুরনো হয় না, আমরাই সময়ের সঙ্গে বদলে যাই। যদি আজ তুমি জীবনে সফল হয়ে থাকো, তাহলে একবার পিছনে ফিরে দেখো, হয়তো কোনো এক সরস্বতী রায় তোমাকে পড়ে যাওয়া থেকে বাঁচিয়েছেন। আর এখন বলো কমেন্টে, তোমার জীবনেও কি এমন কেউ আছে যে নিঃস্বার্থভাবে তোমার জন্য কিছু করেছে?
তাকে কখনো ধন্যবাদ বলেছ? বা তুমি কখনো এমন কোনো বৃদ্ধের সাহায্য করেছ যিনি তোমাকে মা বা বাবার মতো ভালোবেসেছিলেন?